হঠাৎ কেন এরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, সেনাবাহিনীকে কেন জনতার মুখোমুখি বা দেশবাসীর মুখোমুখি দাঁড় করাচ্ছে, তার বিশেষ কিছু কারণ আছে। তার মধ্যে কিছু শেয়ার করবো আপনাদের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। হঠাৎ কেন এরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, সেনাবাহিনীকে কেন জনতার মুখোমুখি বা দেশবাসীর মুখোমুখি দাঁড় করাচ্ছে, তার বিশেষ কিছু কারণ আছে। তার মধ্যে কিছু শেয়ার করবো আপনাদের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কেন নেই, কিভাবে নেই, সেটিও আপনাদের সাথে ব্যাখ্যা করব। তার আগে একটু বলে নিই, চ্যানেল 16 যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। প্রথমেই বলি, শাহবাগে তারা যে সমাবেশটি করেছে শনিবার বিকেলে, এটি সম্পূর্ণভাবে অবৈধ, কিন্তু অবৈধ হইলেও তারা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়েছে শাহবাগ বা অত্র এলাকায় মিছিল, মিটিং, সমাবেশ করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনী তখন কোথায় ছিল, কি করেছে, কেন তাদেরকে বাধা দেয়নি, আর কেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে, বাধা না আইন নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে সভা সমাবেশ করেছে। এটি খুবই নিন্দনীয়। এবং কি হচ্ছে, সরকারের সম্পূর্ণ সহযোগিতায় তারা এখন একটা রাজনৈতিক দল হিসেবে বিশেষ গুরুত্ব নিয়ে তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবার আসি, যে কথাগুলো আপনাদেরকে বললাম সেটি হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তারা হঠাৎ কেন দাঁড়িয়েছেন। সেনাবাহিনীর গোয়েন্দারা, প্রথম কথা হচ্ছে সেনাবাহিনীর তো একটা গোয়েন্দা নেটওয়ার্ক আছে। গোয়েন্দারা এই সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন, এদের প্রত্যেকের কিছু গুরুত্বপূর্ণ অপকর্মের তথ্য তারা পেয়ে গেছেন, অর্থাৎ তথ্য তাদের কাছে আছে। এই 7-8 মাসে তারা যে দেশে যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তার তথ্যগুলো সশস্ত্র বাহিনী জেনে গেছে। এটা একটা মূল কারণ। তারপর হচ্ছে, সেনাপ্রধান ডক্টর ইউনূসের বিষয়ে যে কথাটি বলেছেন, এটি একটা নিন্দা ছড়ানো হচ্ছে। আচ্ছা, তখন 5ই আগস্ট যদি সেনাপ্রধান না চাইতেন বা তার সম্মতি যদি না থাকতো, তাহলে প্রফেসর ইউনূস তো প্রধান উপদেষ্টা হতে পারেন না। অবশ্যই সেনাপ্রধানের সম্মতি ছিল। সেনাপ্রধান যদি নেগেটিভ থাকতেন, তাহলে প্রধান উপদেষ্টা হতে অন্য কারো কথা চিন্তা করতে হতো। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে পারতেন না। কাজেই ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করবার জন্য তারা এই কথাগুলো এখন সামনে নিয়ে এসেছে এবং তারা বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে। দ্বিতীয় কথা হচ্ছে, হঠাৎ করে তারা সেনাবাহিনীকে টার্গেট করেছে কেন, আরো একটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে যে ইসলামী জঙ্গিবাদী এক্সট্রিমিস্টরা আত্মপ্রকাশ করেছে এবং তারা নানানভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জেল হাজত থেকে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে, সংখ্যালঘু নির্যাতন, সবকিছু মিলিয়ে তুলসী গ্যাবার্ড যখন কথা বলেছেন, তখনই তাদের টনক নড়েছে। তারা তো স্থির থাকতে পারছে না। তুলসী গ্যাবার্ডের কথা না, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, ট্রাম্প প্রশাসনের কথা। সো আমরা যদি এটাকে তুলসী গ্যাবার্ডের বক্তব্য বলে মেনে নেই, তাহলে কিন্তু ভুল করা হবে। সো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির মধ্যে পড়ে। কাজেই এই খেলাফত কায়েমের বাংলাদেশের যে চেষ্টা করা হচ্ছে, তারা এখন দিশেহারা হয়ে গেছে। তারা এখন নানানভাবে দেশে একটা হট্টগোল, গোলযোগ, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে এবং যে কারণে
তারা দেশে এখন সেনাবাহিনীর মুখোমুখি, জনতার মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করাতে চেষ্টা করছে। আরেকটি হচ্ছে, বলা হচ্ছে যে এরা নানানভাবে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে। আপনারা তো জানেন তাদের নির্বাচনে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটি কথা হচ্ছে তাদের এখনো নিবন্ধন হয়নি, তাদের কোনো মার্কা নেই, তাদের কোনো কমিটি নেই, সারা বাংলাদেশে কিচ্ছু নেই। এরকম একটা দল কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। সেনাবাহিনীর কাছে তারা একটা দাবি জানিয়েছিল যে আগামীতে যখনই নির্বাচন হবে এনসিপিকে যেন সেনাবাহিনী সহযোগিতা করে এবং তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে, সেই ব্যাপারে একটা নিশ্চয়তা চাইতে গিয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে। কিন্তু সেই নিশ্চয়তা তারা পায়নি। তারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে গেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ এরকম ওপেন কথা বলে নাই। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেশের সার্বভৌমত্বের একটা ব্যাপার এবং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে অনেক ছোট করা হয়েছে, অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কাজ এখন সেনাবাহিনী করবে, সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনী নেবে, সেটি আমরা চাই। দেশে যে অরাজকতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, সেসব বিষয়ে ডক্টর ইউনূস সাহেব মনোযোগ না দিয়ে এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা আরো যারা আছে এদেরকে প্রশ্রয় দিয়েছে এবং এদের মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়েছে, মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে, যেটি কোনো দেশের জন্যই শোভনীয় নয়। কাজেই ডক্টর ইউনূস নিজের দুর্নীতি ঢাকা এবং এই সমন্বয়কদের দুর্নীতি ঢাকার জন্য আজকে দেশের এই গোলযোগ সৃষ্টি করেছেন। আরেকটা কথায় আসি, অনেকে বলছেন, বিশেষ করে আইনজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা নেই। কেন নেই? এবং মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলেই এই সরকারকে বাতিল করে দিতে পারেন, কিন্তু তিনি সেই উদ্যোগটি নিচ্ছেন না। এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই, কিন্তু যাই হোক করে ফেলেছে, বিভিন্ন কারণে করেছে। কিভাবে করেছে সেটি আপনারা জানেন। তার আগে আরেকটি কথা বলে নিই, 5ই আগস্ট থেকে যে বলা হচ্ছে সেটি হচ্ছে যে তার সশস্ত্র বিপ্লব করে। সশস্ত্র বিপ্লবটা কার বিরুদ্ধে? সশস্ত্র বিপ্লব জনগণের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে। এইসব অস্ত্রশস্ত্র তাদের কাছে যা আছে, এখনো মজুদ আছে, সেগুলো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার কথা ছিল। সেই অস্ত্রগুলো, এটিও খুব আশঙ্কাজনক, খুব নিন্দার একটা ব্যাপার। তারা প্রকাশ্যে এখনো বলছে তারা সশস্ত্র যুদ্ধের, সশস্ত্র সংগ্রামে তারা লিপ্ত হতেন। তাদের কাছে এখনো সেই অস্ত্রগুলো আছে। সেই অস্ত্রগুলো যেন আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে বিভিন্নভাবে কোথায় কি অস্ত্র আছে, যুদ্ধ কারা করতেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কারা যুদ্ধ করত, কারা সশস্ত্র সংগ্রাম করত, তাদেরকে খুঁজে বের করা। এবার আসে যে কথা বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কেন নেই? আইনজ্ঞরা যেটা বলছেন, বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই বা লেখা নেই, কিন্তু তারা করে ফেলেছে। এইটা না গণ অভ্যুত্থানের সরকার, না সাংবিধানিক সরকার। কেন? কারণ সংবিধানে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা গণ অভ্যুত্থানের সরকার সংবিধান বাতিল বা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা, নানানভাবে গণ বিপ্লবের সরকার গঠন করা, সেটিও তারা করেনি। তারা কি করেছে? 72 সংবিধান মেনে এই রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছেন। আর আরেকটি কথা হচ্ছে, তারা এখানে কিন্তু ওই যে আমাদের সংবিধান বা সংসদ অবৈধ, সে কথাটি বলেননি। তারা বলেছেন পার্লামেন্ট বাতিল। কি কারণে? তারা তো ইলেকশনকে অবৈধ ঘোষণা করেন নাই। অবৈধ ঘোষণা করেনি তার মানে রাষ্ট্রপতি বৈধ, সবকিছুই বৈধ। আর আরেকটি কথা হচ্ছে, যদি অবৈধ ঘোষণা করতেন, খেয়াল করবেন, যদি অবৈধ ঘোষণা করতো তারা 5ই আগস্টে, তাহলে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াটাও তাদের অবৈধ হয়ে যায়। রাষ্ট্রপতির অধীনে তারা থাকা, এখন পর্যন্ত তারা আছেন, সেটিও অবৈধ হয়ে যায়। এটা কিভাবে আমি একটু আপনাদেরকে বলছি। এই সরকার মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় সৃষ্টি হওয়া একটি আপৎকালীন সরকার। তখন জরুরি ভিত্তিতে একটা সরকার দরকার ছিল, সেটি হয়েছে
সংবিধানের বিরুদ্ধে, ঠিক আছে, তবু হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি চাইলে সংসদের মতো এই সরকারকে বিলুপ্ত করতে পারে। তাতে সাংবিধানিক কোনো জটিলতা সৃষ্টি হবে না। যদি মহামান্য রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখন বাতিল করে দেয়। কিভাবে? এখন দেশের এই অরাজক পরিস্থিতি থেকে বের করবার একটা উপায় নতুন করে সংবিধানের সংসদ অধিবেশনের ডাক দেওয়া, একটা নতুন করে সংসদ অধিবেশনের ডাক দেওয়া, কিন্তু সেটা একমাত্র পারে মহামান্য রাষ্ট্রপতি। এখন যদি রাষ্ট্রপতি ডাক দেন, তাহলে কিন্তু এই নৈরাজ্যকর পরিস্থিতি বিলুপ্তির জন্য কি করতে পারেন, কি করা উচিত, সেটির বিষয়ে তারা কথা বলতে পারবেন। আর একটা করতে পারেন, আর এটা করতে কোনো বাধা নেই, কারণ 5ই আগস্ট সংসদ ভেঙে দেয়া হয়েছিল, কিন্তু নির্বাচন অবৈধ কিনা সেটি বলা হয়নি। অর্থাৎ বিগত 24-এর নির্বাচন অবৈধ, অসাংবিধানিক বলে যদি সংসদ বাতিল করা হতো তাহলে ঠিক ছিল, কিন্তু সংসদ বাতিল করেছে, নির্বাচন ঠিকই আছে, নির্বাচন গ্রহণযোগ্য ছিল, রাষ্ট্রপতি গ্রহণযোগ্য। আর এই নির্বাচন অবৈধ হলে মহামান্য রাষ্ট্রপতিও অবৈধ। নির্বাচন যদি অবৈধ, তারা টেকনিক খাটিয়েছে, বুদ্ধি খাটিয়েছে, নির্বাচন অবৈধ করে নাই। নির্বাচন অবৈধ যদি বলা হতো তাহলে রাষ্ট্রপতিও অবৈধ ছিল। আর রাষ্ট্রপতি অবৈধ হলে তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি যদি অবৈধ হয় তাহলে তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, সেটিও অবৈধ। এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে অনেকগুলো উদ্যোগ আছে, সেটি রাষ্ট্রপতি পালন করতে পারছেন না নানাবিধ কারণে, সার্বিক পরিস্থিতির কারণে, সেটি আপনারা সবাই জানেন। কিন্তু আবারও বলি, 24-এর নির্বাচন অবৈধ হইলে রাষ্ট্রপতিও অবৈধ, ঠিক আছে, আর এদের শপথ গ্রহণটাও অবৈধ। আর নির্বাচন বৈধ হলে রাষ্ট্রপতিও বৈধ, তারা বৈধ রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, কিন্তু সাংবিধানিকভাবে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। কাজে সবকিছু মিলিয়ে একটা গোজামিল পরিস্থিতি দেশে, যে কারণে আজকে বিশৃঙ্খল পরিস্থিতি। আমি আবারও বলি, সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে কেন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তার কারণগুলো কিছু কারণ আপনাদেরকে বলেছি, এবং আরো অনেক কারণ নিশ্চয়ই আপনারা জানেন। দ্বিতীয়টা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সংসদ ইলেকশনকে অবৈধ বলা হয়নি। ইলেকশন যেহেতু অবৈধ বলা হয়নি, রাষ্ট্রপতি বৈধ। রাষ্ট্রপতি এখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আর তারা যে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছে, নির্বাচন যদি অবৈধ হয়, আওয়ামী লীগ সরকারের নির্বাচনগুলো যদি অবৈধ হয়, 24-এর নির্বাচন যদি অবৈধ হয়, রাষ্ট্রপতিও অবৈধ, তাদের এই শপথ গ্রহণটাও সম্পূর্ণভাবে অবৈধ। আর শাহবাগে আজকে শনিবার বিকেলে তারা যে কাণ্ডটি করেছে, সম্পূর্ণ অনৈতিক চর্চা করেছে, অবৈধ চর্চা করেছে। যেহেতু ডিএমপি শাহবাগ এলাকায় বা অত আশেপাশে যমুনার এলাকায় কোনো সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছেন, তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থ। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ইউরোপ আমেরিকার মতো উন্নত সিদ্ধান্ত আসছে। যেই সিদ্ধান্ত, যে ব্যবস্থা, যে সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত অকল্পনীয়, আনইমাজিনারি। যে বাংলাদেশ এত উন্নত, বাংলাদেশের মানুষের রুচি চিন্তা এত উন্নত হতে পারে, সেটা হতে যাচ্ছে, বাস্তবায়ন হবে। এই প্রফেসর ইউনূস সেটা করে দিবে, যেটা আমরা চিন্তাও করতে পারিনি। দর্শক, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো নিয়ে যথেষ্ট নড়াচড়া চলছে। বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই 111টার মতো সংস্কার প্রস্তাবনা প্রফেসর ইউনূস সরকার বাস্তবায়ন করবেন। হ্যাঁ, অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপর নির্ভরশীল, আবার অনেক কিছু তাদের সাথে আলোচনার উপর নির্ভরশীল নয়। এর মানে সংস্কার মাস্ট, এটা হবেই।
তো সেক্ষেত্রে দর্শক, গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়েছে, আপনারা জানেন। সেখানে যে প্রেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে, সুপারিশগুলো দেওয়া হয়েছে, রেকমেন্ডেশনসগুলো দেওয়া হয়েছে, সেগুলো অভূতপূর্ব। সেটা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা এবং কল্পনার বাইরে ছিল। বাংলাদেশের মানুষের রুচি এখন ইউরোপ আমেরিকার মতো উন্নত হয়েছে, এই সুপারিশমালা দেখলে বোঝা যায়। আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এগুলো বাস্তবায়ন চাই। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ দ্রুত বদলে যাবে। এই যে সাংবাদিকদের যে স্যাঁচরামি, এটা আর থাকবে না। গ্রামগঞ্জে দেখবেন যে সাংবাদিকদের 200 টাকা 100 টাকা ঘুষ নেয়, অথবা ঘুষ দেওয়া ছাড়া কোনো রিপোর্ট হয় না। আপনি বিপদে পড়লে কোনো অন্যায়ের বিরুদ্ধেও ঘুষ দেওয়া ছাড়া আপনি রিপোর্ট করাতে পারবেন না। সাংবাদিকদের কোনো প্রেস কনফারেন্সে ডাকা মানে কিছু সুযোগ সুবিধা তাদের দিতে হবে, এগুলো থাকবে না। আর সংবাদ মাধ্যম যদি নিরপেক্ষ থাকে, সংবাদ মাধ্যমকে যদি বস্তুনিষ্ঠ করা যায় একটা কাঠামোর মধ্যে এনে, বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যার 80% সমাধান হয়ে যাবে। যেমন বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না, কত ঝামেলা, বা ভয় পায় অনেক কিছু। এই সবগুলোর সুরক্ষা থেকে শুরু করে সমাধান আসছে। ইউরোপ আমেরিকার সংবাদ মাধ্যম যেরকম স্বাধীন, সেখানে যেরকম যোগ্য লোকজন চাকরি করে, ওরকম যোগ্য লোকজন, এখন তো সংবাদ মাধ্যমের যোগ্য লোক কম, সে যোগ্য লোকজন এখানে আসবে। যেমন দেখেন, আমি আমার স্মৃতি বলি, বিশ্ববিদ্যালয় লেভেলে আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমাকে সাংবাদিক বানানোর চেষ্টা করেছিলেন। তার রুমে ট্রেনিংও দিয়েছিলেন। কোন একটা হাউসে পাঠাবে খুব শীঘ্রই। কিছুদিন পর আমার আগ্রহে ঘাটতি দেখা দিল, কারণ এখানে অত্যন্ত স্বল্প বেতন। ওখানে যে বেতন দেয়, আমি সাংবাদিকতা যে সময় দিব তার চাইতে অর্ধেক সময় দিয়ে আমি টিউশনি করি, তার চাইতে ডাবলের চাইতে বেশি ইনকাম করতে পারি। তাহলে আমি সাংবাদিকতা করবো কি জন্য? এর মানে এইখানে টাকা পয়সা, বেতন একটা বড় সমস্যা। দেখবেন যে বড় বড় সিনিয়র সাংবাদিকরা যে বেতন পায়, ওর চাইতে একজন চায়ের দোকানদারের ইনকাম অনেক বেশি। এভাবে চলে না। আর কম বেতন হলেই তো সে দুর্নীতি করে। অথচ টেলিভিশন সাংবাদিকরা অনেক যোগ্য, একেবারে স্বল্প বেতন, যেটা বর্তমান বাস্তবতায় ঢাকা শহরে ভালো বাসা বা ভালো জীবনযাত্রার জন্য একদম মানানসই নয়। কিন্তু এখন কি কথা হচ্ছে, কি সুপারিশ আসছে, সাংবাদিকদের বেতন কাঠামো হবে বিসিএস ক্যাডারের মতো। এবং বিসিএস ক্যাডারের মতো বেতন পেতে হলে তো আপনার যোগ্যতাও লাগবে সেরকম। আপনাকে স্নাতক পাস হতে হবে, এবং শুধু পাস না, এটা একটা প্রতিযোগিতামূলক ফিল্ড হবে। এখানে আপনাকে বিভিন্ন হাউসে ঢুকতে হলে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে। আপনি উন্নত বেতন পাবেন, আলতু ফালতু লোক ঢুকতে পারবে না। এই যে এত আরো অনেক উদ্যোগ, আমি আসছি সেদিকে। তো এগুলোর মধ্য দিয়ে সত্যি বাংলাদেশ ইউরোপ আমেরিকার মধ্যে হবে। এটা উন্নত চিন্তা যে বিসিএস ক্যাডারের সাথে সাংবাদিকদের চাকরির তুলনা করে ফেলেছে। আর টাকা আছে বসুন্ধরা মিডিয়া, বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস, 10-15টা মিডিয়া, 20টা মিডিয়া থাকবে আপনাদের পকেটে। এটা হবে না। একটার বেশি মিডিয়া আপনাদের থাকতে পারবে না। মিডিয়া পাড়ায় মনোপলি চলবে না। এখানেও ডেমোক্রেটাইজেশন হবে। মানে চালাকি ধ্বংস হয়ে যাবে, আপনাদের সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে। অসাধারণ অনেক সুপারিশমালা এই গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে উঠে এসেছে, প্রস্তাবনা উঠে এসেছে, যেগুলো বাস্তবায়ন করলে দ্রুত বাংলাদেশ বদলে যাবে ইনশাল্লাহ। ডক্টর ইউনূসই পারেন বাংলাদেশকে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া কিংবা তাইওয়ান বানিয়ে দিতে, এবং হবে। চীন সফর থেকে আসার পরে দেখবেন যে কি হয়। একই ব্যক্তির হাতে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকতে পারবে না, অথচ ওই একই ব্যক্তি কিংবা কোম্পানির হাতে থাকতে পারে না। বসুন্ধরা গ্রুপের 10-15টার বেশি আছে। টেলিভিশন কিংবা পত্রিকার মধ্যে বেছে নিতে হবে যে কোনো একটি, অথচ পত্রিকা, কালের কণ্ঠ, অমুক তমুক, চ্যানেল 24, অভাব নাই তাদের। এই মনোবলি চলবে না। আর প্রতিষ্ঠান যদি বড় বা মধ্যম মানের হয়, তাহলে তা করতে হবে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি
করলেই তো তাদের এই মনোবলি ধ্বংস হয়ে যাবে। কত সুন্দর একটা গ্রহণযোগ্য পদ্ধতি আসছে, দেখেন এগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ডক্টর ইউনূসের কাছে এই সংস্কার কমিশন এটা জমা দিয়েছে। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, আমরা ক্রস ওনারশিপ বন্ধেরও প্রস্তাব করেছি, ওর বদলে ওয়ান হাউস ওয়ান মিডিয়া করার প্রস্তাব জানিয়েছি আমাদের সুপারিশ। রাইট, এটাই করা উচিত। তাহলে এই মনোপলি ধ্বংস হয়ে যাবে, আর মনোপলি ধ্বংস হলেই মিডিয়ার দালালি 50% হ্রাস হয়ে যাবে। কারণ হিসেবে তিনি বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই, গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকাই বড়। দেখেন এক একটা গণমাধ্যম, এক একটা হাউস, অমুকের দালাল তমুকের দালাল, এটা কিভাবে হয়? ওই মালিকদের কারণে। মালিক যার দালাল, ওই তার পত্রিকা তার দালাল। এখন ওই মালিকেরই চালাকি কমে যাচ্ছে, অতএব মালিকের কথায় সাংবাদিকরা সামনে চলবে না, সেই রাস্তা আসছে। যে মালিক যা ইচ্ছে তা করবে, সেই সুযোগ থাকবে না। এছাড়া সাংবাদিকতার প্রবেশের ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার সুপারিশ হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এটা হচ্ছে যুগান্তকারী। এই বিসিএস নবম গ্রেডের সমতুল্য বা এর সাথে তুলনা করা, এই রুচি বাংলাদেশিদের হবে, এটা ডক্টর ইউনূস ক্ষমতায় না আসলে কেউ এটা কল্পনাও করতে পারতো না। সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ন, এই সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে এটা অভূতপূর্ব পরিবর্তন হবে। মিডিয়া কমিশন গঠন, অপতথ্য ভুয়া তথ্য বন্ধে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ফ্যাক্ট চেকিং ডেস্ক চালু সহ 20 দফা সুপারিশ জানানো হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেবে বলে জানান প্রধান উপদেষ্টা। এর মানে গণমাধ্যম সংস্কার কমিশনের সবকিছু বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে না, অনেকগুলো দ্রুত বাস্তবায়ন করে দিবে। গণমাধ্যমকে স্বাধীন শক্তিশালী বস্তুনিষ্ঠ করতে গত বছর নভেম্বরে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এটা তো বলেছি। এটা বাংলাদেশের এই মিডিয়া পাড়ার অনেক সমস্যার সমাধান করবে। যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন, স্নাতক পাস ছাড়া সাংবাদিক হতে পারবে না। বিশেষ করে আঞ্চলিক অনেক পত্রিকা, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। মিনিমাম অনার্স পাস করতে হবে, যে কোনো পাস টাস না, সে সাংবাদিক। এবং দেখেন এই চাঁদাবাজিগুলো তো বেশিরভাগই হয় গ্রামে, এবং চাঁদাবাজির রিপোর্টগুলো প্রান্তিক পর্যায়ে সাংবাদিকরা করে, এবং তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তারা 200 টাকা 100 টাকা ঘুষ খায়, তাদের মধ্যে নৈতিকতার অভাব আছে, তাদেরকে ম্যানেজ করা যায়। তো এই জায়গাটায় পরিবর্তন হলে আমাদের সাংবাদিকতার অভূতপূর্ব পরিবর্তন হবে বলে আমরা মনে করি। বিটিভি বেতার ও বাসস নিয়ে কিছু সুপারিশ এসেছে, এটা একটু আলোচনা করি। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন রয়েছে বিভিন্ন সরকারের সময়। কারণ অতীতে যে সরকার ক্ষমতায় এসেছে তারাই এই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দল ও সরকারের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছে, যে কারণে সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবনায় বিষয়টি গুরুত্ব দিয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বেতার ও বিটিভি স্বায়ত্তশাসনের ব্যাপারে তিনি 3 দশকের বেশি সময় ধরে বলা হয়েছে, এই দুটোকে এক করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান করার ব্যাপারে বিভিন্ন সময় প্রস্তাব এসেছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এর মানে ওই বিটিভি, বাংলাদেশ বেতার, এরা আর সরকারের দালালি করবে না, এরা স্বায়ত্তশাসিত ভূমি। আর স্বায়ত্তশাসিত সংস্কারের পর নতুন বাংলাদেশে স্বায়ত্তশাসন বলতে প্রকৃত স্বায়ত্তশাসন, ও স্বায়ত্তশাসনও এক প্রকার সরকারি, এরকম না, আসবে সেদিকে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা জরুরি। বিশেষ করে এখন বর্তমানে আমরা যেটা দেখি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে ভয় পায়, বিএনপির লোকজন ভয় দেখায়। এখন সাংবাদিকদের জন্য আলাদা যদি সুরক্ষা ব্যবস্থা থাকে তাহলে তারা এগুলো ভয় করবে না। এবং হাউসগুলোর পক্ষ থেকেও রেস্ট্রিকশন থাকে যে না, এই রিপোর্ট করা যাবে না, এই ভাষা অমুক দলের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। সাংবাদিকতার সুরক্ষা আইন, মালিকানা নীতিতে বিভিন্ন সংস্কার, এগুলোর ফলে এই সমস্যাগুলোর সমাধান হবে। তো দর্শক, ইউরোপ আমেরিকার মতো উন্নত একটা গণমাধ্যম ব্যবস্থা বাংলাদেশে আসবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই
এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তব। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।